একজন প্রথিতযশা সাংবাদিক হিসেবে জয়ন্ত দে বাংলা সাহিত্য জগতের পরিচিত নাম। ঔপন্যাসিক এবং ছোট গল্পকারের পাশাপাশি সাপ্তাহিক বর্তমান পত্রিকার সম্পাদক হিসেবেও বাঙালি পাঠকের কাছে তিনি পরিচিত। উপন্যাসের তুলনায় তার ছোট গল্প সংখ্যায় কম হলেও গুণমানে সেগুলি অনেক সময়ই উপন্যাসকেও ছাপিয়ে যায় বললে অত্যুক্তি হবে না। তার গল্পে জাদু বাস্তবতা চলে আসে অনায়াসে, আসে সহজিয়া জীবনের সুর, কিন্তু সবচেয়ে বেশি করে আসে জীবনের প্রতি, মানুষের প্রতি মায়া। কয়েকটি পাতা সেরকমই এক মায়ার গল্প। 2020 বইমেলায় গুরুচণ্ডালী প্রকাশিত লেখকের পেন্ডুলাম বইটিতে এই গল্পটি আছে। গল্প শুনতে কেমন লাগলো সে তো নিশ্চয়ই জানাবেন। শোনার পাশে সবসময়ই চাইব আপনারা নিজেরাও গল্পগুলি পড়ুন। বই কিভাবে কিনবেন জানতে হলে চোখ রাখতে পারেন আমাদের বর্ণনার বাক্সে। আসুন এখন শুনে নিই জয়ন্ত দের লেখা ছোট গল্প কয়েকটি পাতা, পাঠে আমি রহিম। ঘড়িতে এখন দুপুর 3টে। আমি জানি 2-5 মিনিটের মধ্যেই বেল বাজবে। নিচে রাধাবাবু তৈরি হয়েই আছেন। উনি জানেন আজ লোক আসবে, খবরের কাগজের লোক। সাধারণত এরা দুজন করে আসেন, কখনো একজনও আসেন। রাধাবাবু সব জানেন। ওদের প্রথমে 1 গ্লাস জল দিয়ে আপ্যায়ন করতে হবে, তারপর মানে আলাপ আলোচনার শেষ দিকে একটা করে বড় তালশাঁস সন্দেশ, তারপর লিকার চা, মিষ্টি আনানোই আছে, চা ফ্লাক্সে। পুরনো অ্যালবাম বের করে রাখতে হবে। কোনো ছবি নিয়ে যাওয়ার পারমিশন নেই, তবে ছবি কপি করতে পারে, অনুমতি আছে। ইন্দ্রনাথের বসার চেয়ার, লেখার টেবিলে সাদা কাপড় পেতে রাখা হয়েছে। ইন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের বই টেবিলের একদিকে সাজানো, উপর দিকে বড় দুটো আলোর ব্যবস্থা করা আছে, জেলে দিলে ছবি ভালো হবে। ওই টেবিলেই অ্যালবাম রেখে ছবির কপি করলে ভালো হয়। তারপর ফটোগ্রাফারের কেরামতি। আমি পাজামা পাঞ্জাবি পরে রেডি। অঞ্জনা পাশ ফিরে শুলো, বলল, যতই বোঝাক ডায়েরি বের করবে না, পাপ পাপ। না, আমি ডায়েরি বের করব না, জানি বড্ড অশান্তির বস্তু ওটা। বাবা যে কেন ওসব ডায়েরি লিখতে গেল, এত লেখার কি আছে? সবার নজর ওটার দিকে। আমি কাউকে কাউকে আগে দেখতে দিতাম, এখন আর দিই না। এখন কত রকম ক্যামেরা বেরিয়েছে, ব্যাগে থাকে, পকেটে থাকে, পেনের মাথায় ক্যামেরা, মাইক্রো ক্যামেরা, মুহূর্তে পাতার পর পাতা ছবি তুলে নিতে পারে। দেখাবো যে কাকে বিশ্বাস করব? ডায়েরি থাক আলমারি বন্দি। আমরা মরলে কখনো যদি মাল্যবান মনে করে যে সে তার ঠাকুরদার ডায়েরি প্রকাশ্যে আনবে, সেটা তার ব্যাপার। ও টেক্সাসে আছে, ওদের পাশ্চাত্য মানসিকতা স্ক্যান্ডালকে থোড়াই কেয়ার করে। তখন আমরা থাকবো না, আমাদের আপত্তিও থাকবে না। মাল্যবান একবার বলেছিল, বিদেশে সব জিনিস কোটি কোটি টাকা দিয়ে কিনে প্রকাশ করে, এখানে সব বিনামূল্যে। না, আমি পারবো না, আমার টাকার দরকার নেই। মাল্যবান বলেছিল, ইংরেজি লেখকদের এমন অনেক কিছুই থাকে, সে ওদের থাক, আমার কাছে উনি আমার বাবা। ওই তো দরজার বেল বাজলো, 3:05। যিনি এসেছেন তিনি নিশ্চয়ই মোড়ের মাথায় আমার বাবার নামাঙ্কিত সাহিত্যিক ইন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় রোড ফলকটিতে একটা ক্লিক মেরেই এসেছেন। রাস্তার নামকরণ অনেকদিন আগেই হয়েছিল, ফলকটি বছর 5 হলো বসেছে। আমি দেখেছি সাধারণভাবে সব ফটোগ্রাফার ওই ফলক থেকেই ছবি তুলতে শুরু করেন। হয়তো দরজায় বেল দেওয়ার আগেই রোয়াক শুদ্ধ বাড়ির ছবি তুলে নিয়েছেন কয়েকটা, তাতেই 5 মিনিট লেট। কেননা আমি অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার সময় বলে দিই, সময়টি মনে রাখবেন, দেরি হলে আমরা সাহায্য করতে পারবো না। আজ পর্যন্ত কেউ দেরি করেননি, ওদের সবাইকে ধন্যবাদ। আজ যারা এলেন তারা দুজনেই বেশ কম বয়সী, একটা ছেলে একটা মেয়ে। মেয়েটি সাংবাদিক, ছেলেটি ফটোগ্রাফার। ওরা বসতে রাধাবাবু ওদের জল দিলেন। ছেলেটি পুরো গিলাস খেলেন, মেয়েটি হাফ। তাই হয়, মেয়েরা পথে ঘাটে জল কম খায়। অঞ্জনা পাশ না ফিরে বলল, কজন? 2জন। চলে গেলে রাধাবাবুকে বলবে 2টো মিষ্টি নিয়ে এসে ফ্রিজে রেখে যেতে। কাল পূর্বা প্রকাশনীর গুহবাবুরা আসবেন, ওই মিষ্টি দিয়েই হয়ে যাবে। আমি বললাম, যে 2টো এসেছে বড্ড ছোট, ওরা ইন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় কি পড়েছে? কাদের যে পাঠায় সব। আরে সাহিত্য তো বইয়ে আছে, ওরা থোড়ি তোমার বাপের সাহিত্য নিয়ে লিখতে এসেছে। অঞ্জনা থামে, মাথার বালিশ ঠিক করে বলে, তোমার বাপ তো কেচ্চার শিরোমণি, ওরা সব কেচ্চা খোঁচাতে আসে।
দেখবেখন ঘুরিয়ে ফিরিয়ে সেই মধুরিমা রায় আর বাসবী দেবী করবে। যত সব। আমি এটা অঞ্জনাকেই বললাম, ইদানিং ওর মুখের ভাষা এমনই হয়েছে। ওদের থেকেও আমার অঞ্জনাকে বেশি বিরক্তিকর লাগলো এই মুহূর্তে। যাই, নিচে যাই। দোতলা থেকে নিচে এলাম, আমাকে দেখেই ওরা উঠে দাঁড়ালো। রাধাবাবু বললেন, উনি সাহিত্যিক স্বর্গত ইন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় মহাশয়ের একমাত্র সন্তান শ্রী দেবমাল্য গঙ্গোপাধ্যায়। অঞ্জনা রাধাবাবুকে ঠিক এই কথাগুলোই শিখিয়ে দিয়েছে, কমও না বেশিও না। রাধাবাবু মুখস্থ কথাগুলো বলে ঘরের এক কোণে গিয়ে বসবেন, ঘুমিয়েও পড়তে পারেন। মাঝপথে উঠে তালশাঁস সন্দেশ দেবেন, চা দেবেন। অন্যদিন উনি 1:30 থেকে 4টে পর্যন্ত ঘুমান, আজ জেগে ঘুম তো আসবেই। মেয়েটি বলল, আমার নাম সীমন্তিনী। আপনার কাছে আমি ইন্দ্রনাথ বাবুর পারিবারিক জীবনের গল্প শুনব। এতদিন যা বলেননি এমন গল্প, মানে এক্সক্লুসিভ এমন কিছু বলুন। আমরা সানডে পেজে ফাটিয়ে করব। ফাটিয়ে করবে? কি ভাষা! আপনি ইন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের কিছু লেখাপত্র পড়েছেন? হ্যাঁ, আমি একটা হোমওয়ার্ক মোটামুটি করে নিয়ে এসেছি। সাহিত্য নিয়েই কথা শুরু করা যাক। না না, সাহিত্য টাহিত্য নয়, আমি আপনাদের পারিবারিক কথাই শুনতে চাই, সেটাই আমার অ্যাসাইনমেন্ট। তা কি বলি বলুন তো? আপনার কথা দিয়ে শুরু করুন। ইন্দ্রনাথ বাবু আপনার বাবা, বাবাকে আপনি কেমন দেখেছেন? 2, আজকাল লেখার কষ্ট এরা করেন না, মোবাইলের রেকর্ডার অন করে দেন। আমি আমার আর আমার বাবার কথা বললাম, এবার মায়ের কথা বলছি। আমার মা ছিলেন আমার বাবার প্রেরণা। উনি সংসার সামলাতেন। সে সময় আমাদের সংসার ছিল খুব বড়। পরিবারের সদস্য ছিল 17 জন, আর ঠাকুর, চাকর, দারোয়ান, মালি ছিল 7 জন, মানে মোট 24। সেই সঙ্গে আরো 3-4 জনকে ধরতেই পারেন। তারা আমার বাবার পাঠক, গুণমুগ্ধ প্রকাশক, বন্ধু বা উঠতি লেখক হতে পারেন। তারা দুপুরবেলায় এসে পড়তেন। মোট প্রায় 30 জনের পাত পড়তো আমাদের বাড়িতে। আমার মা একা হাতে সব সামলাতেন, বাবাকে টের পেতে দিতেন না। বাবা শুধু তার সাহিত্যকর্ম নিয়েই থাকতেন। হ্যাঁ, পড়েছি। আপনার মা খুব ধীর স্থির শান্ত লেডি ছিলেন, প্রচুর স্যাক্রিফাইস করেছেন। আচ্ছা, তবু আপনি কোনোদিন আপনার বাবা মায়ের মধ্যে ঝগড়া বা মনোমালিন্য হতে দেখেছেন? কি অবান্তর প্রশ্ন! আমি বলি, দেখুন, সে সময়টা অন্যরকম ছিল। তখন স্বামী স্ত্রীতে এত গোলমাল হতো না, স্বামী স্ত্রীর সম্পর্কটাই ছিল আলাদা। তারপর স্বামীটিকে দেখুন, সে সময়কার প্রখ্যাত সাহিত্যিক ইন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়। তাহলে বলতে চাইছেন আপনার বাবা ডিক্টেটর ছিলেন? তা নিশ্চয়ই নয়, একদমই নয়। আমার বাবা ছিলেন যেমন সুপুরুষ, তেমনি মধুরভাষী, তেমনি উদার মনের মানুষ। মা কেন, কারো সঙ্গেই কোনোদিন বাবাকে ঝগড়া করতে দেখিনি, কিন্তু সাহিত্য নিয়ে প্রবল তর্ক করতে দেখেছি। সাহিত্যের পাশাপাশি সিনেমার স্ক্রিপ্ট লেখা, সিনেমা পরিচালনা করা। বাবা সাংসারিক কিছুর মধ্যে ঢুকতেনই না। মেয়েটা এবার একটু নড়ে বসলেন। আমি বুঝলাম উনি এবার কমন কোয়েশ্চেন পেয়েছেন। এর পরের প্রশ্ন নিশ্চয়ই সিনেমা নিয়ে। সীমন্তিনী বললেন, আপনার বাবা খুব সুপুরুষ ছিলেন, ছবি দেখলেই বোঝা যায়, খুব ম্যানলি। আমি ওর মুখের দিকে তাকিয়ে আছি, আমি জানি এবার ও কি বলবে। সিনেমা, মধুরিমা রায়, মধুরিমা রায়, মধুরিমা রায়কে নিয়েই এখন ওর প্রশ্ন থাকবে নিশ্চয়। সীমন্তিনী বললেন, মধুরিমা রায়কে নিয়ে উনি বেশ কিছু সিনেমা করেছেন। এই তো, লাইনে এসো বাবা। বললাম, হ্যাঁ, 4টেই সুপারহিট হয়েছিল। হ্যাঁ, আসলে কাহিনীটা খুব ভালো ছিল। উনি মোট 6টা সিনেমা করেছিলেন, তার মধ্যে 4টের নায়িকা মধুরিমা রায়। তো হ্যাঁ, তাতে কি হয়েছে? তোর বাপের কি? আমার বাপের সঙ্গে মধুরিমা রায়ের প্রেম ছিল সবাই জানে, তুই এত ঘুরিয়ে ফিরিয়ে ন্যাকামি করছিস কেন? অঞ্জনা ঠিকই বলে, এগুলো মেয়ে না, ছেনাল। হেসে বললাম, উনি সে সময় সেরা নায়িকা, সবাই তো চাইবে সেরা নায়িকা নিয়েই কাজ করতে। সীমন্তিনী একটু থামলেন, মাথা নিচু করলেন, বললেন, শুনেছি ওনার সাথে ওনার একটা স্পেশাল সম্পর্ক ছিল। আরে, মেয়েটার এখনো জীবের হাড় ভাঙেনি। ওনার সঙ্গে ওনার মানে? স্পষ্ট করে নাম বল। আমি হালকা কেশে বলি, থাকতেই পারে। আমি এক কথায় উড়িয়ে দিলাম, তার মানে আপনি বলছেন সাহিত্যিক ইন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মধুরিমা রায়ের একটা স্পেশাল সম্পর্ক ছিল? মেয়েটা এবার তরবর করে উঠল। দাঁড়ান দাঁড়ান, আমি কিছুই বলছি না,
দয়া করে আমার মুখে এ ধরনের কথা বসাবেন না। আপনি বলেছেন, তাতে আমি বলেছি থাকতেই পারে, ব্যাস। আর স্পেশাল মানে আপনি ঠিক কি বলতে চাইছেন? প্রেমের সম্পর্ক নাকি? থাক, এইটুকু মেয়ের সামনে আর কি করেই বা বলি শারীরিক সম্পর্ক টম্পর্ক। মেয়েটা একটু হকচকিয়েই গেল, বলল, "হ্যাঁ, ওদের দুজনের সম্পর্ক নিয়ে আপনার মায়ের সঙ্গে কোনোদিন অশান্তি হয়নি?" আমি জানি না মধুরিমা রায়ের সঙ্গে বাবার অশান্তি হওয়ার মতো সম্পর্ক ছিল কিনা। সীমন্তিনী হাসল। সবাই জানে, ওনার ডায়েরিতেও স্পষ্ট করে লেখা আছে। ডায়েরিটা একটু দেখা যাবে? এক্সক্লুসিভ করতাম, আগে তো কোনোদিন প্রকাশ পায়নি। আমার বাবা যদি ইংরেজি লেখক হতেন তাহলে আমি দর কষাকষি করতে বসতাম নিশ্চয়ই। বাংলা লেখক। আমি রাধাবাবুকে হালকা গলায় ডাকলাম। রাধাবাবু তালশাঁস সন্দেশের প্লেট নিয়ে এলেন, জল দিলেন। আমি বললাম, খান। সীমন্তিনী বললেন, ওরে বাবা, এত বড় মিষ্টি, আমি খাবো না। ফটোগ্রাফার ছেলেটা ফিক করে হাসলো, বলল, দিদি, তোমায় তো নির্মাল্যদা তালশাঁস সন্দেশের কথা বলেছিল। আরে নির্মাল্যদা 8 বছর আগে এসে খেয়েছিল, এখনো তালশাঁস বদলাবে না? ইচ্ছে করলে আপনিও ভেঙে খেতে পারেন, আমি বললাম। ও দিদি, পুরোটা না খেলে তুমি অর্ধেক নিয়ে অর্ধেক আমায় সাপ্লাই করো, ভালো জিনিস। আমি হাসলাম। তাই হলো, মেয়েটা অর্ধেক খেলো, ছেলেটা দেড়া। সীমন্তিনী বলল, আপনার বাবার সঙ্গে গায়িকা বাসবী দেবীর একটা অন্যরকম সম্পর্ক ছিল। সবই অন্যরকম বলছেন? কিরকম? অন্যরকম, সবাই বলে ভালো সম্পর্ক। গুণী মানুষের সঙ্গে গুণী মানুষেরই সম্পর্ক হয়। সীমন্তিনী একটু সোজা হলো, মানে এবার বোল্ড প্রশ্ন করবে। ওরে বাবা, এত বছর ধরে আমি সাংবাদিক সামলাচ্ছি, বোল্ড প্রশ্ন করবে তো? করো করো। সবাই জানে আপনার বাবার সঙ্গে অভিনেত্রী মধুরিমা রায় ও পরবর্তী সময়ে বাসবী দেবীর প্রেমের সম্পর্ক ছিল। নানা মুখরোচক গল্প আছে এই নিয়ে। আপনার বাবা লিখিতভাবে সে কথা স্বীকারও করে গেছেন। আমাকে একটু বলবেন, তৎকালীন সময় নিশ্চয়ই আপনার মায়ের কানে কোনো খবর এসে পৌঁছেছিল। সেক্ষেত্রে আপনার মা ব্যাপারটা কিভাবে হ্যান্ডেল করেছিলেন, বা কখনো এইসব রিলেশন নিয়ে মায়ের কাছ থেকে কিছু শুনেছিলেন? আপনি কি বিবাহিত? সীমন্তিনী একটু থমকে আমার দিকে তাকায়, কিন্তু সে বোল্ড মেয়ে, বলল, হ্যাঁ, আমার বিয়ে হয়েছিল, ডিভোর্সও হয়ে গেছে। এটা আমার খুবই ব্যক্তিগত ব্যাপার, সরি। বড়দের ব্যক্তিগত ব্যাপারে ছোটরা কি ঢুকতে পারে? পারে না। দেখুন, শোনা কথা, ভারতী দেবীর একমাত্র ছেলে, সবাই বলে তিনি আপনার বাবার। অঞ্জনা এই কারণেই রাধাবাবুকে মুখস্থ করিয়েছে। সাহিত্যিক স্বর্গত ইন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় মহাশয়ের একমাত্র সন্তান শ্রী দেবমাল্য গঙ্গোপাধ্যায়। ওনারা সেইটা শুনেই আমার সঙ্গে কথা বলতে ঢুকেছেন। এখন একমাত্র কথাটা ওরা হাওয়ায় উড়িয়ে দিলে কি করে হবে? না, এমন কথা আমরা জানি না। শোনা কথা শুনে লাভ আছে? ছোটবেলা থেকেই দেখছি মধুরিমা মাসি, বাসবী পিসি আমাদের পরিবারের একজন। তারা বাবার গুণমুগ্ধ, বাবা তাদের গুণমুগ্ধ। ওরা সব একসঙ্গে হলে ফুলের সৌরভ বইত। কিছু মানুষ অহেতুক সেগুলোর মন্দ মানে করত। কোনোদিন মাকে এসব নিয়ে কোনো কথা বলতে শুনিনি। ওনারাও কোনোদিন আমাদের পারিবারিক জীবনে প্রবেশ করেননি। পারস্পরিক মূল্যবোধ, সম্মানবোধ ছিল। মধুরিমা মাসি মাকে সঙ্গে করে নিয়ে তার নতুন বই, মানে সিনেমা দেখাতে নিয়ে যেতেন। বাসবী পিসি গান শেষ করে স্টেজ থেকে নেমে আগেই মাকে জড়িয়ে ধরতেন। এগুলো আমার নিজের চোখে দেখা। আমার মা ওদের কি ভালোই না বাসতেন। কত কত রেঁধে মধুরিমা মাসির জন্য কখনো স্টুডিওর ফ্লোরে পাঠাতেন, কখনো বাসবী পিসির জন্য গানের রিহার্সালে পাঠাতেন। তখন দিনকাল একটু অন্যরকম ছিল, জানেন। সীমন্তিনী বলল, একটু ডায়েরিটা দেখা যাবে? ডায়েরি? দেখুন, সেটা খুবই ব্যক্তিগত ব্যাপার। না, এমন একজন লেখকের ডায়েরি ব্যক্তিগত থাকবে কেন? ওই ডায়েরি থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। সাহিত্য বিষয়ে খুব কম কথা ওতে লেখা আছে। যা আছে তা ব্যক্তিগত কিছু কথা, কিছু অনুভূতি। সীমন্তিনী সোজা হয়ে বসে বলল, শুনেছি ওনার আরো এক সন্তানের কথা আছে ডায়েরিতে। কিছু কিছু ক্ষেত্রে তাদের দেওয়া টাকা পয়সার কথাও আছে। আমি রাধাবাবুর দিকে তাকালাম। উনি চা নিয়ে এলেন। লিকার চা, মানে ওদের বিদায় ঘন্টা বাজিয়ে দিলাম। জল দিয়ে শুরু, চা দিয়ে শেষ। ছি ছি,
এরা শুধু এগুলো দেখলো, মানুষটাকে বোঝার চেষ্টা করলো না। সীমন্তিনী বলল, স্যার, ডায়েরিটা যদি একবার চোখের দেখা দেখাতেন খুব ভালো হতো। অনুমতি নেই। অনুমতি তো আপনিই দেবেন, আপনি ছাড়া আর কে আছেন? কেন? আমার স্ত্রী, আমার ছেলে, আর আপনি যাদের সঙ্গে কথা বলছিলেন, ওই মধুরিমা রায়, বাসবী দেবী, ওদের পরিবারের লোকজনও তো আছেন। তাছাড়া আপনি বললেন না আরেক সন্তানের কথা, তারও অনুমতির ব্যাপার থাকে। মেয়েটা দুহাতের তালুতে মুখ মুছল। বুঝলাম বেচারির সব ঘেঁটে গেছে। সে গলা ভারী করে ফটোগ্রাফার ছেলেটিকে বলল, তুমি বাড়িটা আর বাইরের রোয়াকের কটা শট নাও। ছেলেটি উঠে যেতেই অসহায় গলায় মেয়েটি বলল, স্যার, আমি যদি ইন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের ডায়েরিটা ব্রেক করতে পারি আমার কেরিয়ারের খুব ভালো হয়। বুঝতেই তো পারছেন, চাকরির ব্যাপার, এতদিন কেউ পারেনি। আপনি যদি একটু হেল্প করেন, কয়েকটা পাতা, কিছু ব্যক্তিগত কথা, ব্যাস। প্লিজ স্যার, আমি জানি আপনি আমাকে হেল্প করবেন। আমি হাসলাম, বললাম, কি দেখবেন, একটা শহর, একটা পাহাড়তলি গ্রাম আর একটা এজমালি বাড়ির কথা লেখা আছে। আপনি কি বুঝবেন? সে কথা আমি আপনাকে মুখে মুখেই বলে দিতে পারি। মুখের কথায় কি হবে স্যার? ডায়েরির কটা পাতার ছবি, কিছু বিতর্কিত কথা বা কিছু একান্ত ব্যক্তিগত কথা পাবলিক এই চাই স্যার। আমি উঠলাম, হেসে বললাম, অনুমতি নেই। মেয়েটা ব্যর্থতার জ্বালায় ছটফট করলো, বলল, মধুরিমা রায়, বাসবী দেবী, এমনকি আপনার মা সুরমা দেবীর কিছু একটা চাই স্যার, নইলে অ্যাসাইনমেন্টটা পুরো ঝাড় ফ্লপ হয়ে যাবে। কিছু দিন স্যার। আপনাকে দেওয়ার মতো কিছু নেই আমার। আপনি যা খুঁজছেন তা আমার স্ত্রী অঞ্জনার হেফাজতে থাকলেও থাকতে পারে। আমার কাছে ওই ডায়েরির লালচে পাতার ধুলো আছে, মাখবেন নাকি? মেয়েটা আবার বলল, জাস্ট দু একটা পাতার ছবি আর কয়েক পাতা চোখ বুলিয়ে নেব। আমি বিড়বিড় করলাম, শুধু মুখরোচক। মেয়েটা বলল, পাবলিসিটি, বই বিক্রি বেড়ে যাবে আশা করি। আমি ফিসফিস করলাম, শুধু গরমা গরম। মেয়েটা বলল, এ প্রজন্মের কাছে ওনাকে আবার বেশ হাইলাইট করা যাবে। আমি হাসলাম, শুধু রগরগে। মেয়েটার চোখে মুখে হতাশার চিহ্ন। আমি ওকে বললাম, আমার কাছে সাহিত্যিক ইন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের ডায়েরির লালচে পাতার ধুলো আছে, মাখবেন নাকি? আসুন না, মাখি ভালোবেসে। আমি জানি আপনি পারবেন না, তবু আমি ধুলো মাখি দু হাতে। যদি প্রেম পাই তবে ধুলো খাই। মধুরিমা সেন। আমার কাছে একটা দুর্দান্ত শহর। ছুটে চলা গাড়িতে চড়ে সেই শহরের পথে যেতে যেতে বড় লোভ হয়, এমন শহরে যদি আমার একটা ছোট্ট ফ্ল্যাট থাকতো, তাহলে বন্ধু বান্ধব, পানীয় আর আলোর রোশনাইয়ে জীবনটা বেশ হইচই করে কাটিয়ে দেওয়া যেত। বড্ড লোভ হয় জীবনটাকে উৎসবের মতো করে সাজাতে, ভরে যেত জীবনের পানপাত্র, আনন্দ উল্লাস, আনন্দ উল্লাস। পারলাম না। বাসবী, ও যেন ছোট্ট শান্ত এক পাহাড়তলি। কবে দুদিনের অবসর কাটাতে গিয়ে আবেশে ডুবেছি। ইচ্ছে ছিল কয়েক বিঘে জমি কিনে বাড়ি বানিয়ে খেতি করে উঠোন বাগানে ফুল ফুটিয়ে প্রশান্ত এক জীবন কাটাবো। সাধু নই, সন্ন্যাসীও নই, জীবন সুধায় মাখামাখি হবে এ জীবন, কীটে আর মাটিতে, ফুলে আর সৌরভে। হলো না, কোনোটাই সাধ্য নেই আমার, আমি এতটাই সাধারণ। সুরমা, পারিবারিক সূত্রে একটা ঘর পেয়েছি। সে ঘরের মেঝেতে মার্বেল নেই, দেয়ালও হয়তো তেমন মসৃণ নয়, রঙের জেল্লাও বড় কম। তবু আমি সে ঘর কখনোই ভাঙতে পারবো না। ওখানে অনেক শ্যাওলা, অনেক শিকড় জমিয়ে আছে। ওই দেওয়ালে কত কত আমাদের সবার ছবি আটকানো, আমি দেখতে পাই। এ ঘর আমার কপালে হাত রাখে জ্বর হলে। শহরের আকর্ষণে বা পাহাড়তলির নীরব টানে আমি যদি ও ঘর ভাঙতে যাই, তবে আমি নিজেই টুকরো টুকরো হয়ে যাব। আমি সেই সাধারণ মানুষ যে ঘর ভাঙতে পারে না, যেমন ঠিক কথা, তেমন সে শহরের পথে মদের বোতল ছুঁড়ে কাঁচ চড়িয়ে তুমুল এক হইচই বাঁধাতেও পারে না, রক্তারক্তি করতে পারে না। আবার পাহাড়তলিতে উঠে বাগানে গজিয়ে ওঠা লতানে গোলাপ চারাকেও ছিঁড়ে দিয়ে আসে না কখনো। টবের ভেতর তাকে শুকিয়ে মারার চেষ্টাও করিনি। খুব সাধারণ মানুষ আমি,
ভালোবাসতে পারি। আমি মেয়েটার দিকে তাকালাম। আপনি ভালোবাসা জানেন সীমন্তিনী? ওই ডায়েরির পাতায় পাতায় আছে ভালোবাসার ধুলো। যদি প্রেম পাই তবে ধুলো খাই। এতক্ষণ আমার কণ্ঠে শুনছিলেন জয়ন্ত দের ছোট গল্প কয়েকটি পাতা। গল্প কেমন লাগলো জানানোর জন্য খোলাই রইল মন্তব্যের বাক্স। আর ভালো লাগলে রইল একটু লাইক আর বন্ধু বান্ধব পরিচিত জনের মধ্যে শেয়ারের স্বনির্বন্ধ অনুরোধ। গল্পের পাশাপাশি এখন চ্যানেলে চলছে উপন্যাসের আসরও। কবে কোথায় কি শুনবেন তার খেই রাখতে চাইলে করে ফেলুন একটা সাবস্ক্রাইব, একদম বিনামূল্যে। ভালো থাকুন, গল্পে, আড্ডায়, পড়ায়, শোনায়, ভাবনায় এবং চেতনায় থাকুন। কথা হবে আবার পরবর্তী পর্বে। আজ আসি।